শেষ মুহূর্তে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়। মহাসড়কে গাড়ির বাড়তি চাপ। পুরাতন বাণিজ্য মেলা মাঠে 1 লাখ মানুষ ঈদের জামাত আদায় করতে পারবে। নামাজ শেষে মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। ঈদের জামাত ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 15,000 পুলিশ অফিসার নিয়োজিত, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়। ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েক জায়গায় ঈদের জামাত। ভূরাজনৈতিকভাবে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুব জরুরি বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচক। এবং মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি 1600 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ। মৃতের সংখ্যা 10,000 ছাড়ানোর আশঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেল পথে থাকলেও বাস ও লঞ্চ টার্মিনালেও যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। গত কয়েক বছরের তুলনায় বহুলাংশে কমেছে যাত্রী ভোগান্তি। নেই শিডিউল বিপর্যয়, সময় মতো ছাড়ছে সব ধরনের যানবাহন। বিস্তারিত জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদ যাত্রায় রবিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের ঘরমুখ মানুষ ভিড় করে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাভাবিক সময়ে যাত্রী না থাকলেও এদিন অনেক রুটের লঞ্চে ছিল যাত্রীদের ঠাসা। তবে সরকার নির্ধারিত ভাড়া নেয় স্বস্তিতে যাত্রীরা। মনে হয় ভাড়া আলহামদুলিল্লাহ সুন্দর ভাড়াই আছে, আমাদের আওতার ভিতরে ভাড়া আছে। গাবতলী বাস টার্মিনালে যাত্রী ছিল কিছুটা কম। উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় সাধারণের তুলনায় ভিড় অনেকটা কমায় স্বস্তির কথা জানান সাধারণ যাত্রীরা। বাস চালক ও সংশ্লিষ্টদের অভিযোগ, যাত্রী কমায় বিপাকে পড়েছে তারা। পরিস্থিতি খারাপই মনে হচ্ছে আমাদের কাছে। যাত্রীর সংখ্যা একেবারে সামান্য। গত কয়েকদিন আগেও কিছু ছিল, একেবারে নেই এখন। অন্য যে কোনো বারের থেকে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। স্বস্তিতে ঘরে ফিরতে শেষ মুহূর্তে অধিকাংশ যাত্রীর আস্থা রেলপথে। টিকিট কালোবাজারি থেকে শুরু করে যাত্রায় শৃঙ্খলা রাখতে রেলওয়ের নেয়া নানা উদ্যোগে এবারের ঈদ যাত্রা অনেকটা স্বস্তির বলে জানান রেল যাত্রীরা। ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে অনেকে ভ্রমণ করছে ট্রেনের ছাদে। আলহামদুলিল্লাহ ভালো। অন্যান্য বারের থেকে এবারে যে সিকিউরিটিটা আছে এই ব্যাপারটা না বললেই নয়, কিন্তু আল্লাহর রহমত ভালো আছি। রবিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিকিট কালোবাজারি সহ সব রকমের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ছিল জিরো টলারেন্স, কোন রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না। কোন রকমের দুর্নীতি এখানে কোন রকমের প্রশ্রয় দিব না। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। ঈদ যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে রাত পোহালেই হয়তো পবিত্র ঈদ, সে লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে আসলে শেষ সময়ে বাড়ি যেতে ব্যস্ত রয়েছে নগরের যারা কর্মজীবী মানুষ রয়েছে তারা। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কিছু চাপ রয়েছে। তবে যে চাপটি আসলে সকালবেলা একটু বেশি ছিল, কিন্তু এখন কিন্তু চাপ কম রয়েছে। মহাখালী বাস টার্মিনালগুলোতে আমরা দেখেছি যে আসলে বেশ কয়েকটি কাউন্টারে যাত্রীদের চাপ রয়েছে। তবে বাকিগুলো কিন্তু আসলে অনেক কাউন্টার রয়েছে যেই সার্ভিসগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রী চাপ তবে কমও রয়েছে। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে শেষ দিকে এসে কিছু অভিযোগের কথা তারা কিন্তু বলছেন, যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে কয়েকটি
বাস সার্ভিস যারা কিছুটা বাড়তি ভাড়া আদায় করছেন এমন কিন্তু অভিযোগ শেষ সময় এসে কিন্তু আমরা শুনছি। তবে সার্বিক বিবেচনায় কিন্তু আসলে যে বছরের যে ঈদ যাত্রা সেটি কিন্তু একেবারেই শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খলার খবর কিন্তু এখন পর্যন্ত মেলেনি। আমরা একটু একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, যে আসলে একটু জানতে চাই যে আপনার সাথে যে আপনি যাবেন কোথায় এবং আপনার যাবেন কোথায় এবং শেষ সময় কেন যাচ্ছেন একটু যদি বলেন। আমি যাব কেন্দ্র, আমাদের এখান থেকে ঢাকা থেকে কেন্দ্র 400 টাকা টিকিট ছিল, আমার এখান থেকে 500 টাকা টিকিট নিচ্ছে। আমার এখান থেকে সবাই এখান থেকে 500 টাকা টিকিট নিচ্ছে তারা। আমরা শেষ সময় যাচ্ছি, আমাদের বিভিন্ন কর্মজীবী মানুষ আমরা এখন বাড়িতে ফিরছি। সেই আমরা আসলে যাচ্ছি ফ্যামিলি টানে যাচ্ছি বাড়িতে, শেষ সময়ে যাচ্ছি সবার সাথে আমাদের ঈদ করার জন্য। এবছর ঈদ যাত্রাটা কেমন? আমাদের মোটামুটি যাত্রা মোটামুটি আমাদের। যেটি শুনছিলেন যে আসলে দু একটি বাস কাউন্টার যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এমন কিন্তু অভিযোগ করছেন। তবে আমরা দেখেছি যে অন্যান্য বাস টার্মিনালগুলোতেও কিন্তু আসলে যাত্রীদের চাপ কিন্তু বিগত বছর তুলনায় এবছর অনেকটাই কম। কারণ আমরা দেখেছি যে গত বছরগুলোতে যে ঈদের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ শেষ দিনে চাঁদ রাত যেটাকে বলে, সেখানেও কিন্তু আসলে ব্যাপক যাত্রীদের চাপ থাকে। এবছর কিন্তু আমরা দেখছি যে আসলে যাত্রী চাপ একেবারেই কম। কারণ হিসাবে আসলে অনেকেই দেখছেন যেটি আসলে সরকারি ছুটি বেশ অনেক আগ থেকে শুরু হওয়ার কারণেই কিন্তু মানুষ আগে থেকেই পরিবারের কাছে চলে গিয়েছেন, যে কারণে কিন্তু সড়ক বলেন, নৌপথ এবং রেলপথ প্রত্যেকটি পথেই কিন্তু আসলে আমরা দেখেছি যে যাত্রীদের যে ভোগান্তি সে ভোগান্তি কিন্তু একেবারেই কম, যে কারণে অনেকটা স্বাচ্ছন্দ্যী মানুষ তাদের যে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা সেটি করতে কিন্তু শেষ সময় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন নগরের কর্মজীবী মানুষগুলো। তো এই ছিল রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালীর বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। যমুনা সেতুর উপর দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত 3টা থেকে এই যানজট সৃষ্টি হয়। এতে মহাসড়কের রসুলপুর হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। গাজীপুরে ঈদ যাত্রা এবার নেই চিরচেনা যানজট। পরিবার স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে দলে দলে বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। তবে বিভিন্ন স্থানে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট। যানজট নিরসন ও ঘরমুখ যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘরমুখ মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীদের প্রধান প্রবেশদ্বার পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে। সেই সাথে রয়েছে যানবাহনের চাপ। তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন যাত্রী ও যানবাহন। একসঙ্গে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে ঈদগাহ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এছাড়া ঈদগাহে একসঙ্গে নারী ও পুরুষের নামাজের ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে ঐতিহ্যবাহী ঈদ মিছিলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। 1204 খ্রিস্টাব্দে বঙ্গদেশ মুসলিম অধিকারে এলেও নামাজ, রোজা ও ঈদ উদযাপনের প্রচলন হয় তার বেশ আগে থেকেই। তবে ঘটা করে ঈদ পালনের রীতি শুরু হয় স্বাধীন সুলতানি আমলে। 400 বছরের পুরানো সে সংস্কৃতির আদলে ঢাকায় আবারও আয়োজন হচ্ছে ঈদ জামাত পরবর্তী ঈদ আনন্দ মিছিল। মিছিলের সামনে ধাপে ধাপে থাকবে শাহী ঘোড়া, খ্যাতিমান ব্যক্তিবর্গ, বৃষ্টির মতো ঘোড়ার গাড়ি, সুলতানি সময়ের মতো পাপেট, প্ল্যাকার্ড ও ব্যান্ড পার্টি। শেষে আনন্দ ভাগাভাগি করতে মিষ্টি ও বাতাসা বিতরণ করা হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত এবং ঈদ আনন্দ উৎসব 2025-এর আয়োজনের পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
জানান সকাল 8:30 ঈদের একমাত্র জামাত শুরু হবে। নারী পুরুষ সবাই ঈদ জামাতে অংশ নিতে পারবেন। ঈদ জামাত শেষে সকাল 9টায় মিছিল শুরু হবে। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব। আপনাদেরকে বলবো, আপনারা জায়নামাজ, মোবাইল এবং ওয়ালেটের বাহিরে আপনারা কোনো ধরনের কোনো ডিভাইস নিয়ে আপনারা প্রবেশ করবেন না, এটা আপনাদেরকে অনুরোধ করা হলো। কোনো ধরনের প্ল্যাকার্ডও আপনারা আনবেন না, আমরা আপনাদেরকে প্ল্যাকার্ড প্রোভাইড করব। পাশাপাশি ঢাকাবাসীর ঈদ বিনোদনে আলাদা মাত্রা যোগ করতে আয়োজন করা হবে ঈদ মেলার। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় থাকবে 2 শতাধিক স্টল। 200টির মতো স্টল হয়েছে। আমরা এই মেলাতে নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি এই সকল কিছু থাকবে। এছাড়া ঈদ আনন্দ উৎসবকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংস্কার সাধন করলেন, তার একটা প্রধান উদ্দেশ্য ছিল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, চীনের প্রতি আকৃষ্ট করার। এবং এই রিফর্মের ফলে আমরা দেখেছি 80 সালের থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিশাল পরিমাণ এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চায়নাতে এসেছে। যে সমস্ত কারণে এই বিনিয়োগগুলো পশ্চিমা দেশগুলোর থেকে চীনে এসেছিল, সেই কারণগুলোর কারণেই কিন্তু আজ চীনের থেকে ইনভেস্টমেন্টগুলি অন্যান্য দেশে চলে যাচ্ছে। ভিয়েতনামে চলে গেছে অনেকটুকুই, এবং তা আমাদের দেশে আমরা আকৃষ্ট করবার চেষ্টা করছি। আগামী দিনগুলোতে আমাদের যুব সম্প্রদায়ের যে উপদেষ্টা প্রেসিডেন্ট সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এই সময় এবং অল দ্য টপ আপনার বিজনেস প্রতিষ্ঠান এই সময় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বৈঠকে মিলিত হয়েছিলেন, এবং তার সম্ভাবনাগুলো এবং সেগুলোর থেকে যে সম্ভাবনাগুলো আমরা দেখছি তাতে আমরা অত্যন্ত উৎসাহিত বোধ করছি। এই বিষয়ে আমাদের বেজা এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক আরও বিস্তৃত বলবেন। আমি আরও 2-3টা কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, যে কোনো একটা ভিজিটের জেস্টার্স বা বহিরাঙ্গ দেখে আপনি বুঝতে পারবেন যে মেহমানকে কতটুকু গুরুত্বের সঙ্গে এবং সাদরে বরণ করে নেওয়া হয়েছে। প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে স্বাগতম জানানোর জন্যে। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্যে তিনি সেই এক্সেপশনটা করেছেন। আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। 3 নম্বর হচ্ছে, তিনি বৈঠকের সময় তার নোট বাদ দিয়ে লিখিত নোটের বাইরে গিয়ে উনি স্মরণ করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন, প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র্য বিমোচনের জন্য। এই যে আমাদের প্রধান উপদেষ্টার যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন, এটা শুনে আমরা সকলে আপ্লুত বোধ করেছি। এবং এই যে ফ্র্যাঙ্ক অ্যাডমিশন দ্যাট হি বেনিফিটেড ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এটা একটা বিরল ব্যাপার আমাদের জন্য। আর শেষ কথাটি বলে আমি আশিককে দেব, সেটা হচ্ছে রোহিঙ্গার বিষয়ে। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন, এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে, এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে।
এটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। আপনারা প্রেস স্টেটমেন্টের এর প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের অনুমতি নিয়ে আমি এখন আশিক, আমাদের বিডার এবং বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী মোহাম্মদ আসিফকে ফ্লোর দিচ্ছি। দর্শক, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করছিলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর আগামী নির্বাচিত সরকারের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তার মতে বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটবে না বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর করলেন চীনে। বহুল আলোচিত সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। চীন সফরে সে দেশের সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়নও মিলেছে আশ্বাস। দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সেই সঙ্গে বিদ্যমান শুল্ক ও কোটামুক্ত রপ্তানি সুবিধা আরও 2 বছর বাড়িয়ে 2028 সাল পর্যন্ত বহালে ঘোষণা দিয়েছে চীন। তাই প্রধান উপদেষ্টা চীন সফরকে পারস্পরিক সহযোগিতার অনন্য নজির বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। প্রতিটি সফরের একটা নির্দিষ্ট থাকে, এটাও মনে রাখতে হবে যে চিফ অ্যাডভাইজার যিনি গেছেন উনি চিফ অ্যাডভাইজার, প্রধানমন্ত্রী না, এটা খেয়াল রাখতে হবে, তাই না? সরকার প্রধানও বলা হচ্ছে না, বলা হচ্ছে চিফ অ্যাডভাইজারের মধ্যে চিফ। সেখানে স্বাভাবিকভাবে যে জিনিসটা অন্য দেশগুলো এখনও দেখছে সেটা হলো এটা ইন্টারিম একটা সরকার। তার মানে হচ্ছে যে আজকে না হয় কালকে না হয় পরশু নির্বাচন হবেই, না হওয়ার কোনো কারণ নেই। এবং যেহেতু ইন্টারিম সরকার নিজেও বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, তো ডিসেম্বর থেকে জুন তো আর বেশি দিন বাকিও নেই, তাই না? তো এই সময় এইরকম একটা কাঠামোতে বড় কিছু হওয়ার কথা না। তারা বলছেন ডক্টর ইউনূসের সফরের সুবিধা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার ভোগ করবে। ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফেভারেবল কি বলা হয় ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্ট তারা চাচ্ছে। ওটা পরিষ্কার যে একটা নির্বাচিত সরকার যখন হবে তখন এই যে প্রতিশ্রুতি যেগুলো হলো, কাজ যে এগিয়ে নেওয়া হলো, এটা তখন বাস্তবায়িত করা যাবে। যার জন্য বড় আকারে একটা স্টেপ ফরওয়ার্ড এখন যেই সরকারই আসুক না কেন আমি মনে করি তার জন্য সুবিধা হবে এই যেই আলোচনা হলো এবং যেই এমওইউ সই হলো সেটাকে সামনে নিয়ে যাওয়া। প্রধান উপদেষ্টা সফরে চীনের বাজারে আম রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। এছাড়া তিস্তা প্রকল্প, নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছে বাংলাদেশ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের শত্রু আওয়ামী লীগকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। আর প্রধান উপদেষ্টা চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয় ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময় সভায় উঠে আসে প্রধান উপদেষ্টার চীন সফর, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়। প্রধান উপদেষ্টার চীন সফর ইতিবাচকভাবে দেখছে বিএনপি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের প্রতিবেশী সহ বিশ্বের সকল দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকা উচিত। আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয়, ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকাকে সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা বলে মনে করছেন বিএনপি মহাসচিব। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি এটা নট বিকজ অফ
যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। পরিবারের সাথে ঈদ পালন শেষে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারে বলেও জানান তিনি। ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। আর ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। ঢাকা ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো খবর নেই, তারপরও কেউ অপচেষ্টা করলে তা মোকাবেলা করা হবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর, তাই ঈদ জামাতের জন্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ মাঠ পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, নাশকতার কোনো খবর নেই, তারপরও সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের কোনো সংবাদ আপনারা পান তা আপনারা আমাদের জানাবেন, আমরা জনগণকে নিয়ে, আপনাদের নিয়ে আমরা ওইটারে প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীও। তিনি বলেন, 35,000-এর বেশি মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহ মাঠ ছাড়াও ঢাকা শহরের নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের প্রায় 15,000 সদস্য। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের জামাতে 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধ সহ ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করার কথা বলছেন র্যাব মহাপরিচালক। রাস্তাঘাটে ছিনতাই, ডাকাতি বন্ধের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এরপরে যারা ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষ যারা ঢাকা ছাড়বেন বা বিভিন্ন শহর থেকে গ্রামে যান, তাদের যাত্রা যাতে নির্বিঘ্ন নিরাপদ হয় সেজন্য আমরা অন্যান্য বাহিনীর সাথে কাজ করে যাচ্ছি। অর্থাৎ হাইওয়েতে যাতে ডাকাতি না হয়, দুর্ঘটনা যাতে কম হয়, এজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আশা সকলের। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। পবিত্র মাহে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আমিরাত, ইয়েমেন, বাহরাইন, কাতার, ফিলিস্তিন সহ আরও অনেক দেশে শনিবার চাঁদ দেখা যাওয়ায় এবছর 29টি রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমান। এক বার্তায় সৌদি বাদশাহ সালমান বলেন, পবিত্র ঈদ উল ফিতর আনন্দ এবং মানুষের ভেদাভেদ দূর করে। বার্তায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান সৌদি বাদশাহ। মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও আজ ঈদ উল ফিতরের নামাজ আদায় করে মিষ্টি মুখ করবেন মুসল্লিরা। দেশের বেশ কয়েকটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রোববার সকালে মৌলভীবাজার, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী, রাজশাহী, মাদারীপুর ও গাইবান্ধার বিভিন্ন গ্রাম এবং গাজীপুরের 2টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। আমরা বিশ্ব মুসলিম উম্মার সাথে মিলিয়া রোজা রাখছি এবং ঈদও পালন করছি। সৌদি আরবের সাথে মিল রেখে আজকে আমরা ঈদের সালাত এখানে আমরা পড়লাম ইনশাল্লাহ। আশা করি আগামী দিনগুলোতে আমরা এভাবেই সৌদির সাথে মিল রেখে বাংলাদেশে ঈদের সালাত এভাবে হোক, এটাই আমাদের আশা। সমস্ত মুসলিম আমরা একত্রিত হয়ে ঈদের নামাজের এই তারিখটাকে, এই দিবসটাকে পালন করব এবং সেই প্রত্যাশা রাখি সবার প্রতি।